আয়োজন বাংলা লিংক বইমেলা প্রতিদিনে। আজকে বইমেলার 11তম দিন। 11তম দিনে জমজমাট বইমেলা, লেখক, পাঠক এবং দর্শনার্থীরা আসছেন বইমেলায়। আজকেও আপনাদের সঙ্গে আমরা দুজন আছি, আমি শেখ জায়েদ এবং আছি আমি অন্তরা বিশ্বাস। এবং বইয়ের সংখ্যা যতই দিন গড়াচ্ছে ততই আসলে বাড়ছে। দর্শক, বইমেলার 11তম দিনে এরই মধ্যে প্রায় 800-র মতো বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। গল্প, উপন্যাস, গদ্য, গবেষণাধর্মী বই, নানা রকম বই আছে, শিশু সাহিত্য রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি বইমেলা ব্যাপক জমজমাট হতে চলেছে। তারপরও কিছু অপ্রাপ্তি রয়েছে, কিছু অব্যবস্থাপনা রয়েছে, নানান অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বইমেলা এগিয়ে চলেছে। আমরা আজকের বইমেলাতেও দুজন বইমেলার দুই দিকে দেখানোর চেষ্টা করব, কেমন চলছে বইমেলা বেচা বিক্রি এবং নতুন বই কি পরিমাণ আসছে সেটাও জানার চেষ্টা করব। পাঠকের চাহিদা কেমন সেটাও জানার চেষ্টা করব। তার আগে অন্তরার সাথে বলতে চাই, আজকে আসলে আমরা আলোচনা করব কি নিয়ে। আমরা আজকে আলোচনা করতে চাই গল্প, উপন্যাস বনাম গবেষণাধর্মী বই। অর্থাৎ গল্প, উপন্যাস এগুলোর কাটতি অনেক বেশি। এই বইমেলায় যাকেই জিজ্ঞেস করা হয় আপনি কি বই কিনবেন, অধিকাংশ লেখকই বলে থাকেন যে তারা উপন্যাস কিনবেন, কেউ কেউ বলেন তারা কবিতার বই কিনবেন। কিন্তু গবেষণাধর্মী বই কতটা আসলে বিক্রি হয়, কতটা আগ্রহ রয়েছে পাঠকের, সেই প্রসঙ্গেই আমরা আজ কথা বলতে চাই। আর এই যে বিশাল বইমেলা, এই বইমেলার জগতে আসলে মনে হয় যেন আমরা একেবারে হারিয়ে গেছি, মনে হয় যেন অনেক বড় একটা লাইব্রেরির মধ্যে আমরা চলে এসেছি। তো একজন বলেছিলেন যে লাইব্রেরির মধ্যে যদি কেউ হারিয়ে যায় তো যত সময় ধরে সে হারিয়ে থাকবে তত বেশি সে জানতে পারবে। অর্থাৎ এমন এক হারিয়ে যাওয়া যেখানে আসলে জ্ঞানের পরিধি আসলে বাড়তে থাকে। তো এক মজার হারিয়ে যাওয়া বলা যায়। আমাদের সঙ্গে এরই মধ্যে দুজন অতিথি যুক্ত হয়েছেন। অন্তরা, আমরা অতিথিদের পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে আছেন আফসানা ইয়াসমিন অর্থী, আপনাকে স্বাগত জানাই। লেখক এবং গবেষক, আপনার বই প্রকাশিত হয়েছে বইমেলা এবং অপেক্ষায়ও আছে, আপনার সঙ্গে কথা বলবো। আরেকজন অতিথি আছে এবং আমার বাম পাশে রয়েছেন মোহাম্মদ সাইদুল হাসান, একই সঙ্গে তিনি লেখক, সংগঠক এবং আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী। তিনি আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। দর্শক, আমরা এই যে দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা বলেছি যে আমাদের আজকের কথা বলার যে ইচ্ছা, গল্প উপন্যাসের যে বই, এই বই বনাম গবেষণাধর্মী বই। আসলে গবেষণাধর্মী বই লেখেন কারা, পড়েন কারা, কোন ধরনের পাঠকরা এগুলো পড়েন, এবং এই যে গবেষণাধর্মী বই লেখা কিন্তু পরিশ্রম আরও বেশি, ফিল্ড ওয়ার্ক করতে হয়, অনেক কিছু করতে, অনেক কাজ আছে। এই বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করবো। আফসানা ইয়াসমিন অর্থী, আপনার এটি কবিতার বই। আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন সময় আপনি যে কবিতাগুলো লিখেছেন এবং এই জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ব্ল্যাকআউটের একটা সময় গেছে, সেই সময়টিতে আপনি লিখেছেন কি ধরনের কবিতা, ব্ল্যাকআউটের একটা সময় গেছে সেই সময়টিতে আপনি লিখেছেন কি ধরনের কবিতা আপনি লিখতে পছন্দ করেন এবং আপনার এই কবিতার বই নিয়ে আগে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আসলে কি আমার কাছে মনে হয়েছে যে কবিতা এবং কাব্যের যে সংমিশ্রণটা বর্তমানে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটাই ছিল আমার লেখার মেন উদ্দেশ্য। কারণ সময়ের পরিবর্তনে আমরা অনেক বেশি আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছি। তো আমি যেহেতু একজন চাইল্ড সাইকোলজিস্ট এবং গবেষণা আছে আমার, সো আমার এই গবেষণার জায়গাটা থেকে আমার মনে হয়েছে মানুষের মেধা এবং মননের বিকাশের জন্য অবশ্যই আমাদের জানতে হবে, আমাদের জানার পরিধিটাকে বৃদ্ধি করতে হবে। এবং ইনফ্যাক্ট আমরা যদি ব্রেনের সঠিক ব্যবহার করতে না পারি তাহলে পরবর্তী জীবনে যে আসলে আমরা মানে জীবনের মেধা শক্তিটাকে কাজে না লাগাতে পারলে আমাদের তরুণ প্রজন্মের একটা সামনে আমাদের একটা অতিরিক্ত গ্যাপ তৈরি হয়ে গেছে সাহিত্যের সাথে। এবং সেই শূন্যতাটা আমার কাছে গত কয়েক বছর ধরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে টুকটাক লিখতাম, আমি আগের থেকে আমার আসলে লেখালেখির অভ্যাস ছিল। আমি আপনার কবিতার বইয়ে যেটুকু দেখলাম, মন, প্রেম, প্রকৃতি, এই বিষয়গুলো নিয়ে আপনি। হ্যাঁ, আসলে আমার কাছে মনে হয় যে মানে ভালোবাসার একটা সংমিশ্রণের মধ্যেই আমাদের প্রকৃতির একটা বিকাশ ঘটে।
কারণ আমাদের মন মননের বিকাশ না হলে আমরা স্বাভাবিকভাবে আমরা মানসিকভাবে ভালো থাকতে পারবো না। মানসিকভাবে একটা মানুষের ভালো থাকতে হলে অবশ্যই তাকে মন মনন প্রকৃতি সম্পর্কে একটা সার্বিক ধারণা থাকতে হবে। কারণ আমরা যখন সোশ্যাল মিডিয়ার জগতে বেশি চলে যাই তখন স্বাভাবিক জীবনের স্বাভাবিকতার মধ্যে আসতে হলে অবশ্যই বৃষ্টি, তারপরে আপনার মেঘ, আকাশ, এগুলো সম্পর্কে আমাদেরকে কিন্তু অনেকভাবে শান্তি দেয় এগুলো, এবং আমাদের মেধার বিকাশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে কাজ করে। আর ভালোবাসা তো এক ধরনের সৃষ্টি, যা হয়তো নতুন কোনো কিছু সৃষ্টির কথা চিন্তা করে। 14 ফেব্রুয়ারি আমাদের ভালোবাসা দিবস আছে, আজকে 11 তারিখ। সো আমার কাছে মানে ভালোবাসার সংজ্ঞাটাই হচ্ছে আমার মনে হয় যে মনের একটা বহিঃপ্রকাশ, আমাদের শান্তি এবং আমাদের ভালো লাগাটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। ভালোবাসাটার উপরে আসলে মেঘ প্রভাতের বিন্দুটার যে প্রভাব, সেটারই মানে আমি উপস্থাপনা করার চেষ্টা করেছি। আমার একটু 4 লাইন শুনতে চাই, আপনারা আমাদেরকে শোনাবেন। আমার আসলে আমার সবচেয়ে ভালো লাগার যে জায়গাটা এই বইটার মধ্যে আমার এখানে আপনার মেঘ প্রভাতের বিন্দু প্রথম যে কবিতাটা আছে, সেই কবিতাটার আপনারা যদি আমার বইটা আমি আগে একটু সামারি করে তারপর আমি বলি, না একটু ছোট করে বলি। যেমন আমাদের এটা মাছরাঙা প্রকাশনীর প্রকাশনা, হ্যাঁ, এবং আমরা 353 নম্বর স্টলে আমার বইটা আছে, এবং আমার বইয়ের যে প্রচ্ছদ ডিজাইন, এটা সব কিছুই মানে প্রকৃতির সাথে একটা সংমিশ্রণ করা। হ্যাঁ, আর আমি যদি 3 লাইন বা 4 লাইন বলতে চাই, আমি একটু চেষ্টা করছি বলার। মেঘের প্রভাত বিন্দু, মেঘের আকাশে আলোর ঘেরা, প্রভাতের বিন্দু ঝরে, নরম রোদে আলোর মাটি, শিশির কণায় ভরে, নীলিমার ঢেউ তোলে সাদা মেঘের ভেলা, মনে হয় যেন আকাশের খোঁজে তারই আলোর ধারা, শীতল হাওয়ার ছায়ায় ঘাসের শিশির দোলে, প্রভাতের নীরবতা মন মুগ্ধতার পানে তোলে, পথ চেয়ে আছে থাকে সবুজ পাতার আশায়, প্রতিটি ফোঁটা যেন আশার উজ্জ্বলের নতুন সম্ভাবনায়। আমার আসলে মেন উদ্দেশ্যই হচ্ছে নতুন প্রজন্মকে নতুন করে জাগরণ করা। এবং আপনার সঙ্গে চাইল্ড সাইকোলজিস্ট জনাব ইয়াসমিন অর্থী, তো আপনি এই চাইল্ড সাইকোলজি নিয়েও আসলে আপনার এক ধরনের বই রয়েছে, গবেষণা করছেন, খনার পতন নিয়ে বই লিখছেন, সেই বিষয় নিশ্চয়ই যারা আমরা কথা বলবো, কিন্তু তার আগে ডক্টর মোহাম্মদ সাইদুল হাসান, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, নির্মলেন্দু গুণ তিনি আপনার সম্পর্কে লিখেছেন আপনি একজন সব্যসাচী লেখক, একই সঙ্গে লেখক আপনি গবেষণাও করেন। আসলে সকল লেখকই তো এক ধরনের গবেষক। আপনার কাছে প্রশ্নে আসবো, তার আগে আমি একটু আপনারই 2 লাইন পড়তে চাই। নীলঘুড়ি যে কবিতাটি রয়েছে, আপনি লিখছেন, মেঘের পালে নৌকা চলে, ফিসফিস কথা বলে বাতাসের দল, চারিদিকে শুনশান আমি শুনছি তুই বল, হাতটা ধরে হাঁটবি কিনা চল। কাকে উদ্দেশ্য করে লিখেছেন? দেখেন, আমার এই যে কে হাঁটতে বলছেন? এটাই বলছি, অধরা মাধুর্যকে আমি বলছি। অর্থাৎ যেই সৌন্দর্যগুলো এখনো আমি দেখতে পারিনি, যেই সৌন্দর্যগুলো আমার কল্পনায় অবগাহন করে, সৌন্দর্যগুলো আমার থেকে অনেক দূরে, যেগুলোকে আমি পেতে চাই, তাদেরকেই বলছি। এই যে যাকে বলছি, সে কখনো রমণী হিসাবে ধরা দিয়েছে, কখনো দেবী হিসাবে ধরা দিয়েছে, কখনো প্রকৃতি নারীর এই রূপকার্থের ভেতর দিয়ে আমি আমার বাংলাদেশকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাংলাদেশের কথা বলেছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে গল্প উপন্যাস বনাম গবেষণাধর্মী বই। এখন গল্প উপন্যাসের দিকেই আমরা দেখি যে এই প্রজন্মে যারা আছে তারা বেশি ঝোঁকে, গবেষণায় কেন নয়? আপনার কাছে কি মনে হয়? চমৎকার প্রশ্ন করেছেন অন্তর, আপনাকে ধন্যবাদ। আসলে গবেষণাধর্মী যে বিষয়গুলো, এটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ, এবং এটার জন্য অনেক শ্রম দিতে হয়। আমি নিজে একজন গবেষক হিসাবে যে কাজগুলো এখনো আমি আমার গবেষণা একটা কাজ চলছে, ফেলোশিপ পেয়েছি,
সেই ফেলোশিপের কাজ করতে গিয়ে আমাকে একটা কাজ করার জন্য অনেকগুলো ধাপে বিভক্ত করে নিতে হয়। গবেষণা কতগুলো ক্রাইটেরিয়া আছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এইরকম ধাপ ধাপ করে তারপর আমি যাদের থেকে, যে জায়গা থেকে আমি উপাত্তগুলো সংগ্রহ করব, তাদের সাথে আমি প্রথমে ফোন দিয়ে অথবা চিঠি দিয়ে যোগাযোগ করে সরাসরি তাদের থেকে ইনফরমেশনগুলো নিয়ে আমি এই কাজগুলো করছি। আমি যার থেকে সাক্ষাৎকার নিয়েছি আমার এই কাজটা করার জন্য, তিনি ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির শিক্ষক। তার সাথে আমি 7 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। উনি যেই টাইমে সময় দিয়েছে সেই টাইমে আমি তাকে হোয়াটসঅ্যাপে ধরেছি এবং তখন তিনি আমাকে, আমার 6টা প্রশ্ন ছিল, উনি 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন, আবার বাকি 3টা প্রশ্নের উত্তর পরে আমাকে দিবেন। এইভাবে বাংলাদেশের থেকে শুরু করে আমাকে সশরীরে পাশের দেশ ভারতেও যেতে হবে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমাকে এই উপাত্তগুলো সংগ্রহ করতে হবে। এত কষ্ট করছেন, একটা উপন্যাস লেখা বেশি কষ্ট নাকি গবেষণা করা বেশি কষ্ট? অবশ্যই গবেষণা অনেক বেশি কষ্টসাধ্য, কারণ গবেষণায় আপনাকে অথেন্টিক জিনিসটা তুলে ধরতে হবে। আমি যে বিষয় নিয়ে গবেষণা করছি বা যাকে নিয়ে করছি তার পুঙ্খানুপুঙ্খ সত্যতা যাচাই বাছাই করে সেখানে তুলে ধরতে হবে। উপন্যাসে, গল্পে কিন্তু সেটি নয়, কারণ সেখানে আমি এককে রং ফলিয়ে 10 করে সেখানে আমি তুলে ধরতে পারবো। যেমন আপনি এইমাত্র যে কবিতাটা পড়লেন, নীলঘুড়ি, এই যে নীলঘুড়ি আমার স্বপ্ন, এখানে কিন্তু আমার কল্পনা আছে। এই কল্পনা বিলাসে অবগাহন করে আমি নারীর ভেতর দিয়ে আমি আমার দেশকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এখানে এই আবার উপন্যাস লেখার ক্ষেত্রে আরেকটা ট্রেন্ড, উপন্যাস যখন আমি লিখছি আগে আমি একটা প্লট রেডি করছি, প্লটটা রেডি করে তারপর আমি ক্যারেক্টারাইজেশন করে নিজের মতো করেই আমি ওটি লিখে ফেলছি। লেখা হয়ে গেলে তারপর আমি আবার পুনঃ পাঠ করে ওটাকে শুদ্ধ করছি। আবার কবিতার যে বিষয়টা, এটি টোটাল, এগুলো কিন্তু রিয়েলিস্টিক এবং ইলাবোরেটলি, কিন্তু কবিতা পুরো বিষয়টা হচ্ছে সার্কাস্টিক। 10 লাইনের মধ্যে টোটাল একটা উপন্যাস লিখে ফেলতে পারি, যেটি অন্য কোথাও সম্ভব নয়। 20 লাইনে আমি গোটা বিশ্বকে তুলে ধরতে পারি, এমন লেখা আমার এটার মধ্যে আছে। সেখানে খুব কম কথার মধ্য দিয়ে ক্যানভাসটা অনেক একটা হিউজ একটা বড় ক্যানভাসটা তুলে ধরতে পারি, ছোট্ট মানে বড় একটা ঘটনাকে ছোট একটা কবিতার ভেতর দিয়ে। সেটাই আর কি। খনার বচন নিয়ে আফসানা ইয়াসমিন অর্থীর একটি বই আছে, সেটা ছোটদের জন্য, এবং চাইল্ড সাইকোলজি নিয়েই আপনি গবেষণা করেন। সেই বইটিতে কি আছে? সেটি কি গবেষণাধর্মী বই নাকি শিশুদের জন্য সাহিত্য? আমার আসলে চেষ্টা ছিল খনার বচন শিশুর ছন্দ খনন। বইটি আমার স্টলে থাকবে, এখনো কাজ চলছে আসলে প্রকাশনার। কারণ দেখা গেছে খনার বচনগুলোকে আমি একটু মানে গবেষণাধর্মী ভাবে ছোট্ট গল্প করে বাচ্চাদের কাছে, তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। কারণ আমার কাছে মনে হয় যে আদি যে খনা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর মেসেজ দিয়েছে, যে মেসেজগুলো আসলে আমাদের জানা, তরুণ প্রজন্মের জানাটা খুব জরুরি দরকার। এবং সেটাকে আমি এখনকার বাচ্চাদের বোধগম্য যে বাংলা আছে, সেই বাংলায় তারা যাতে পড়ে এবং জানতে পারে, এবং সেটারই একটা ছোট্ট একটা মেসেজ, যে সে এই খনার এই ছোট্ট বচনটা থেকে ও কি শিখলো, কি জানলো, আসলে কি বলা আছে, কি বলা আছে, সেটাকে প্রথমে একটা গল্প দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, এবং তারপরে শিক্ষাটা এইটা থেকে কি শিখলো, শিক্ষণীয় কি আছে সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি। কারণ ভাইয়ার সাথে আমি একমত, গবেষণা খুব কঠিন জিনিস। গল্প রচনা বলেন, আপনি কবিতা লেখা বলেন, আমার কল্পনায় আমি অনেক কিছু করে ফেলতে পারি। হ্যাঁ, এবং নির্মলানন্দ গুণ স্যার কিন্তু আমার কবিতা লেখার পেছনে অনেক বড় মানে অনুদান ওনার। কারণ আমি আসলে মানে ওনার সাথে মানে আমার একবার দেখা হয়েছিল আপনার একটা প্রকাশনায়, পাঠক সমাবেশে। আমি আসলে লাইব্রেরি খুব পছন্দ করি, আমার খুব পছন্দের একটা জায়গা লাইব্রেরি। তো স্যারের সাথে আমার যখন দেখা হয়েছে, আমি কথায় কথা বলে ফেলছি যে আমি তো আসলে কবিতা পড়ি না, আমার এত ধারণা নেই। তখন আমি স্টুডেন্ট, মাত্র আমি অনার্স ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে পড়ছি। তখন সে আমাকে বলছে যে মানে ইনস্ট্যান্ট উনি আমার কাছ থেকে 3টা জাস্ট আমি জাস্ট এটুকু শেয়ার করার পরে ইনস্ট্যান্ট উনি আমার জন্য 4 লাইনের কবিতা রচনা করে ফেললো। আমরা একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, একটা বিরতি নেব। আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন, দুজনকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলা লিগ বইমেলা প্রতিদিন একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন বাংলা লিংক বইমেলা প্রতিদিন, সঙ্গে আছি শেখ জায়েদ। আমরা আজকে কথা বলছিলাম বইমেলার সার্বিক অবস্থা নিয়ে, একই সঙ্গে বইমেলা কেন্দ্রিক যেই ধরনের বই আসে, যেই বিষয়গুলো নিয়ে বই আসে সেগুলো নিয়ে এখন পর্যন্ত প্রায় 800-র মতো বই প্রকাশিত হয়েছে বইমেলায়। বইমেলার যে অংশটিতে আমি আছি এখানকার অবস্থা একটু দেখাতে চাই। দেখবেন যে অনেক পাঠক দর্শনার্থী আসছেন বইমেলায়, এবং গোটা বইমেলাতেই আসলে এই বিকেলটায় একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। চেষ্টা করবো দু একজনের সঙ্গে কথা বলারও, যারা এখানে এসেছেন এমন দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আসলে অনেকে আসছেন পরিবার পরিজন নিয়ে, সন্তান সন্ততি নিয়ে। কারা কারা এসেছেন বইমেলায়? কারা কারা এসেছেন? আমি এসেছি আমার হাজবেন্ড আর হচ্ছে লোকে আমার 2 ভাই বোনকে নিয়ে, তাদেরকে নিয়ে কেনাকাটি, এখন একটু রেস্ট নিচ্ছি। কি ধরনের বই পছন্দ? আমি আসলে তেমন একটা বই তো পড়ি না, কিন্তু আমার হাজবেন্ডের থ্রিলার খুব পছন্দ, তো থ্রিলার টাইপের একটু বই কেনা হয়েছে। আর যেহেতু আমার ছোট ভাই বোনকে নিয়ে এসেছি, তাই ওদের জন্য ছোট মানুষের যেরকম ড্রয়িং বুক, গল্পের বই, ইসব গল্প ইত্যাদি ইত্যাদি এইসবে। মোটামুটি ভালোই লাগছে, কিন্তু আগে মনে হতো একটু ভিড় একটু বেশি থাকতো, এবার একটু আরো জানি মনে হচ্ছে একটু মানে ভিড়টা একটু কম, হয়তো বা সময় বাড়লে সন্ধ্যা হলে ভিড়টা একটু বাড়বে। ধন্যবাদ। ধন্যবাদ। বলছিলাম এই যে মেলায় এসেছেন, এমন অনেকে এসেছেন, অনেকেই আসছেন, ঘুরে চলে যাচ্ছেন, দেখে যাচ্ছেন, আর কারো পছন্দের লেখকের বই এসেছে কিনা সেটি খোঁজ খবর নিচ্ছেন। গোটা মেলা জুড়েই এই যে এই সময়টা আস্তে আস্তে হচ্ছে ভিড় বাড়তে থাকবে। মেলায় নিরাপত্তাও কিন্তু রয়েছে বেশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি এখানে রয়েছে। একটু এইখানে কথা বলার চেষ্টা করবো। এখানেও অনেকে আছেন। নাম কি? ইলমা। পড়াশোনা কিসে? ক্লাস 10 পড়ি। কেমন লাগছে মেলায় এসে? অনেক ভালো। কি ধরনের বই পছন্দ? আমি নর্মালি ইংলিশ যে গল্প বা উপন্যাস থাকে ওগুলো পড়ি। ঘুরে দেখা হয়েছে? না, কেবল তো আসলাম, এখনো সব দেখা হয়নি। আর বরাবরই আসেন বই মেলায়? হ্যাঁ, প্রতিবারই আসা হয়। আমার থেকে আমার বাচ্চার বইয়ের মানে পড়ার বেশি আগ্রহটা বেশি। আমি যদিও আগ্রহ থাকলেও সময় পাই না, তো বাচ্চাকে নিয়ে প্রতিবারই আসা হয় এবং বই কেনা হয়। আর ধন্যবাদ। কথা বলছিলাম এই যে যারা বই মেলায় এসেছেন তাদের সঙ্গে সহকর্মী অন্তরা বিশ্বাস রয়েছেন আরেকটি অংশে, তার সঙ্গে যুক্ত হতে চাই। অন্তরা, আপনি যেখানে আছেন সেখানে কেমন দেখছেন পাঠক দর্শকদের উপস্থিতি? অন্তরা বিশ্বাসকে আসলে শুনতে পাচ্ছিলাম না আমরা দেখছি বইমেলায় হচ্ছে মানুষজন ঘুরে ঘুরে বই দেখছেন, পছন্দের বই খুঁজছেন, অনেকে আছেন। এই যে বইমেলার একটি স্টলে আমরা আছি, অনুপম প্রকাশনীর স্টলে আমরা আছি। খুদে একজন পাঠক দেখা যাচ্ছে, সে হয়তো কথা বলতে চাচ্ছে, তার সঙ্গে একটু কথা বলতে চাই। নিজে থেকেই আগ্রহী হয়ে এখানে এসেছে। তোমার নাম কি বাবু? এমডি রাশাদাত আলী দিহান। কার সাথে এসেছো? আমার আপু, আম্মু, ছোট আপু, বড় আপু, জিজু, বড় বাবা, মাম্মা। সবাই চলে এসেছে। তোমাকে তো একা একা ঘুরতে দেখছি, কই কাউকে দেখছি না। ওরা বসে আছে। বসে আছে। তুমি বই কিনেছো? হ্যাঁ। আমার আপু ছড়া শোনাবে? আমার আপু এক্ষুনি যে কথাটা বললো সেটা কবে? ওর আব্বু কথা বলেছে একটু আগে, কখন দেখা যাবে সেটি বলছে। আসলে অনেক শিশুরা আসছে এখানে, শিশুদের জন্য আলাদা চত্বর আছে যেখানে শিশুদের বই পাওয়া যায়। তো সব মিলিয়ে বইমেলা কিন্তু আস্তে আস্তে জমজমাট হচ্ছে। দেখছেন যে অনেক পাঠক লেখক, বিশেষ করে লেখকদের সঙ্গে পাঠকদের সরাসরি দেখা হওয়া, অটোগ্রাফ নেয়া, সেই ধরনের একটা সুযোগ সৃষ্টি হয় প্রতি বছর বইমেলায়। তো বইমেলা জমে উঠেছে। আমরাও প্রতিদিন বইমেলা থেকে সরাসরি বাংলা লিংকের
সৌজন্যে এই আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত থাকছি। আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ